जेपी नड्डा जिंदाबाद, जय श्री राम, जय जय श्री राम। उपस्थित पार्टी समस्त वरिष्ठ नेतृबर्ग, আমার প্রিয় কর্মীগণ, এখানকার স্থানীয় সুধী নাগরিকবৃন্দ, মা বোনেরা, সবাইকে আমার সান্ধ্যকালীন নমস্কার, অভিনন্দন, ধন্যবাদ। আপনারা প্রায় 2 ঘন্টার বেশি বসে এখানে সভার ভাষণ শুনছেন। আমরাও প্রায় 2 ঘন্টা আগে বেরিয়েছি, কিন্তু লোকেশন বুঝতে না পারার জন্য অনেক দুনিয়া ঘুরতে হাওড়া হুগলি হয়ে আসতে হচ্ছে আমাকে। তারপরে আমার ভাইরা অতি উৎসাহে পুরো কলোনি ঘুরিয়ে দিয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত সবার সঙ্গে দেখা হয়ে গেল, এটা আনন্দের। নির্বাচন চলছে, পরিবর্তনের হাওয়া উঠেছে, আর এখানকার যে আবহাওয়া পরিবেশ পরিস্থিতি দেখে আমার মনে হচ্ছে এখানকার পরিবেশও সেদিকেই যাচ্ছে। মানুষের মনের মতো প্রচুর উৎসাহ। আমাদের কর্মীরা সারা দিন রোড শো করছেন, আমিও 3 ঘন্টা রোড শো করেছি দুপুরবেলা। তারপরে পরশুরা, গোঘাট, আরামবাগ হয়ে আসছি এদিকে। পশ্চিমবঙ্গে পরিবর্তন হচ্ছে, এটা নিশ্চিত হয়ে গেছে। যেটুকু বাকি ছিল আজকে দিদিমণি যে দৌড়াদৌড়ি দেখলাম আমরা, তাতে আর কোনো সন্দেহ থাকলো না। উনি ভুলে যান মাঝে মধ্যে কোন পাটায় চোট লেগেছে, তারপরে দাঁড়িয়ে পড়েন। আজকে তো হুইল চেয়ার নিয়ে চলে গেলেন, 2 ঘন্টা বুথ পাহারা দিলেন। মুখ্যমন্ত্রীর এই অবস্থা, বুথ পাহারা দিতে হচ্ছে। ভাইরা কেউ নাই, বলছে এজেন্টরা নাকি ভয়ে বসছে না। বুঝুন, আমাদের এজেন্টরা বসতো না, এখন টিএমসির এজেন্টরা ভয়ে বসছে না। তার বাড়িতে পুলিশ গেছে, প্যারামিলিটারি ফোর্স গেছে, অবজারভাররা গেছেন সরকারের, যে চলো ভাই আমরা পাহারা দিচ্ছি, বসিয়ে দিচ্ছি, তুমি ডিউটি করো। কেউ আসতে চায়নি। আসলে মনোবল কমে গেছে, আত্মবিশ্বাস কমে গেছে, সেটা মমতা ব্যানার্জিকে দেখে বোঝা যাচ্ছে। কারণ যার পিছনে জনতা থাকে না, এই পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে বেশি রাজনীতি চলে না। যে পার্টি ছেড়ে রাজীব ব্যানার্জির মতো মন্ত্রীকে চলে আসতে হয়, শুভেন্দু অধিকারীর মতো মন্ত্রীকে চলে আসতে হয়, মুকুল রায়ের মতো, সৌমিত্র খান, অনুপম হাজরার মতো এমপি কে চলে আসতে হয়, সে পার্টিতে কিছু আছে? আর বাঁধাকপি ছাড়াতে ছাড়াতে কপি পাওয়া গেল না, শুধু পাতা আর পাতা। এই পার্টির অবস্থা তাই। পার্টি কোথায়? পার্টি বলে কিছু নাই, শ্মশানে নয়। আমরা শুনলাম দুয়ারে দুয়ারে সরকার, তো দুয়ারে কোথায়? লোকে ঝাড়ু টাড়ু নিয়ে বসেছিল, কখন সরকার আসবে। দেখা গেল হুইল চেয়ারের সরকার। দিদিমণি কিন্তু খুব উল্টা পাল্টা বলেন, একটা বলেন একটা করেন। উনি একবার বললেন, কালকে নাকি বলেছেন আমার গোত্র হচ্ছে মামাটি মানুষ, শুনেছেন? 2 সপ্তাহ আগে বলেছেন আমার আন্দোলন গোত্রে জন্ম, এখন বলছেন আমার শান্ডিল্য গোত্র। আমরা তো জানি আমাদের একজন পূর্বপুরুষ, একজন ঋষি, তার নাম আমাদের গোত্র হয়, সেটা পাল্টায় না। আর পূজা পাঠ হলে গোত্র বলতে হয়, কারণ ওই পূর্বপুরুষদের সঙ্গে আমাদের মেলাতে হয়, মনে করিতে হয়। কি পুজো হচ্ছে নন্দীগ্রামে, সেখানে গোত্র বলতে হচ্ছে। সে রাহুল গান্ধীর মতো কোর্টের উপরে পৈতা লিখিয়ে বলতে হচ্ছে আমি হিন্দু। আপনি হিন্দু কিনা সন্দেহ হবে কেন? আমাদের কেউ বলবে দিলীপ ঘোষ হিন্দু কিনা, কেউ সন্দেহ করবে? তাকে তো হাঁচি পাঠিয়ে দেবো আমি। তা আজ কত নাটক দেখতে হচ্ছে। পা ভালো পায়ে ব্যান্ডেজ করতে হচ্ছে, কেটে আবার স্ক্যাম ব্যান্ডেজ লাগাতে হচ্ছে, গোত্র বলতে হচ্ছে। 3 রকম গোত্র শুনলাম আমরা। ঠিক সেরকম উনি বললেন, বড় বড় হরি ঘটা হয়ে গেল, দিদিকে বলো, দিদিকে বলো, সবাই ফোন করছে। দিদিকে কেউ বলতে পারেনি, দিদিকে বলা গেল, এখন বলছে দিদিকে ঠেলো, দিদিকে ঠেলো। ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। দুয়ারে দুয়ারে সরকার, আমাদের ছেলেরা মজা করে বলে জমের দুয়ারে সরকার। কিন্তু এখন কেন চেয়ারের সরকার? নিজের পায়ে দাঁড়াচ্ছেন না, বলছে আমার মা বোনদের পা দিয়ে হাঁটবো। পা কি অদল বদল হয় নাকি? আমরা জানি কিডনি চেঞ্জ হয়, পা চেঞ্জ হয়, এখনো জানি না। এই ধরনের ডায়লগ শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছি। নির্বাচনটা কিসের জন্য হচ্ছে? আমরা তো সোনার বাংলা গড়ার জন্য নির্বাচন করছি, রাজনীতি করছি, পরিবর্তন। উনি কিসের জন্য করছেন? একবার বলেছেন কি করে দেবেন? 10 বছর আগে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন তাই প্রতিশ্রুতি দিচ্ছেন। 16 সালের নির্বাচন আগে পুলিশদের উনি বললেন আপনাদেরকে কম দামে ফ্ল্যাট দেবো, নাম লিখান। সবাই নাম টাম লিখে রেখে দিলেন। ফ্ল্যাট কি এখনো জমি কিনে খুঁজে পাওয়া যায়নি, ফ্ল্যাট কোথার থেকে হবে? বলছেন সারা জীবন রেশন দেবেন,
আরে লকডাউনের সময় মোদী যে রেশন পাঠিয়েছিলেন সেটাও সবাই পায়নি, অর্ধেক লুট হয়ে গেছে, কাটমানি খেয়ে নিচ্ছে লোকেরা। আপনারা কেউ বিশ্বাস করবেন? মহিলাদেরকে কত ভালো ভালো কথা বলেছিলেন। আজকে পশ্চিমবঙ্গের মহিলাদের কি অবস্থা? 7 বছরের মেয়ে থেকে 70 বছরের বয়স্কা কেউ সুরক্ষিত নন। কলকাতাতে এই মাসে উত্তর কলকাতায় দক্ষিণ কলকাতায় 2 জন নাবালিকা ধর্ষিতা হল। তার আগে পাঁচ সাকাশে সেই ঘটনা ঘটেছে, সে মহিলা কমপ্লেন করেছিলেন, দিদিমণি বলেছেন তার চরিত্র খারাপ। ধর্ষিতা মহিলাদের সম্মান রক্ষা করতে পারছেন, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেছেন আপনি, আর কত নিচে নামবেন? আপনি মহিলা বলে মহিলারা আপনাকে বিশ্বাস করেছিলেন। এই মহিলাদের পাওনা ছিল কি? আজকে মহিলারা রাস্তায় বেরোতে পারেন না। মেয়েরা স্কুল কলেজে টিউশন যাবে, যতক্ষণ না বাড়ি ফিরে আমরা চিন্তায় থাকি। মায়েরা বোনেরা বউরা হাট বাজারে গেলে হাত ধরে টানে, আঁচল ধরে টানে, বললে দিদি বলে ওসব একটু দুষ্টু ছেলে। এত দুষ্টু ছেলে কোথা থেকে এলো? এই দুষ্টু ছেলেরা আজকাল ভয়ে বেরোচ্ছে না রাস্তায়। এরাই ভোট করতো, এরাই লোক জুটিয়ে নিয়ে আসতো। এই দুষ্টু ছেলের দাপট আমরা দেখেছি। বেচারা আলু যারা চাষ করেন আমাদের এখানে, হুগলি, বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, তারা 5 টাকা কিলো আলু বিক্রি করেন, আর তাদেরকে 50 টাকা কিলো আলু খেতে হয় সেই চাষিদেরকে। এবারে 4 টাকা কিলো বিক্রি করতে হয়েছে, 40 টাকা কিনবেন। এবারে একটু এদিকে যান, ত্রিবেণী করে গঙ্গার ধারে পেঁয়াজ চাষ হয়। গত বছর পেঁয়াজ চাষ হয়েছিল প্রচুর, 2 টাকা আর 3 টাকা কিলো পেঁয়াজ বিক্রি হচ্ছে। চাষিরা আত্মহত্যা করেছেন খরচা উঠাতে পারে। সেই পেঁয়াজ আপনাকে কত করে খেতে হয়েছে? 80 টাকা খেতে হয়েছে কিনা? আমার চাষি 2-3 টাকা করে বিক্রি করবে, 80 টাকা কিনতে হবে। আলু 4 টাকা 5 টাকা বিক্রি করে 50 টাকা কিনতে হবে। কি অপরাধ করেছি? এই ক্ষতির জন্য সময় চাষ করতে পারেন না চাষিরা, পয়সা থাকে না। প্রধানমন্ত্রী প্রত্যেক চাষিকে 6,000 টাকা বছরে বিশেষ কৃষক সম্মান নিধি দিচ্ছেন। বাংলায় একজনও পেল না। দেশে 12 কোটি কৃষক 2 বছরে 12,000 টাকা, লকডাউনের জন্য 2,000 টাকা, 14,000 টাকা পেয়ে গেলেন। বাংলার 73 লক্ষ কৃষক পাওয়ার অধিকার ছিল, দিদিমণি একজনকে পেতে দেয়নি। কি অপরাধ হয়েছে? আমাদের প্রধানমন্ত্রী এসেছিলেন, তিনি বললেন যে যেদিন বিজেপি সরকার আসবে ওই 12,000 টাকা 2 বছরে সেটা আমার বকেয়া পেমেন্ট করে দেবো 73 লক্ষ চাষিকে। আর পরের বছর থেকে 6,000 নয় 10,000 টাকা দেবো। কেন্দ্রের 6,000, রাজ্যের 4,000, 10,000 টাকা প্রত্যেক কৃষককে প্রতি বছর দেবো। আমরা বলি, আমরা করি। গরিব মানুষ চিকিৎসা করতে পারে না। বড় বড় হসপিটাল তৈরি করেন দিদিমণি, নীল সাদা রঙের 6 তলা 7 তলা। যদি রাত ফিরে থেকে অসুস্থ হয়, বয়স্ক মানুষ নিয়ে যাবেন, না ডাক্তার, না নার্স, না ওষুধ, কিছুই নেই। কেন? কেন্দ্রের পয়সায় বিল্ডিং দাঁড় করিয়ে ভোট নিয়ে নিলেন। কিষাণ মন্ডি হয়েছে জেলায় জেলায়, কোথাও চাল গম বিক্রি হয় না, সেখানে সবুজ সাথী সাইকেল স্ট্যাক করা আছে। এই জন্য কি সরকারের টাকা দিয়ে বাড়ি করেছিলেন? মানুষকে খালি বোকা বানিয়েছে 10 বছর। আজ হিসাব দিতে হবে বলে নাটক করছেন। সেদিন বলছেন যে প্রধানমন্ত্রীর মুখ কেউ নাকি দেখতে চায় না। তাহলে লক্ষ লক্ষ লোক কি জন্য যায়? ওই সাদা দাড়ি দেখতেই যায় লোক। সাদা শাড়ি আজকাল কেউ দেখতে চাইছে না। সাদা শাড়ির দিন গেছে, সাদা দাড়ির দিন আসছে। আমি বলি, দিদি লোকে আপনার মুখ দেখতে চায় না, তাই প্লাস্টার করা পাটা লোকের সামনের দিকে এগিয়ে দেন। লোককে পা দেখাচ্ছেন আজকে আপনি। মুখ দেখানোর মতো আপনার মুখ নাই। আর আপনি বিশ্বাসঘাতকতা করছেন, আপনি প্রতারণা করেছেন সমাজের সঙ্গে। চোখ বন্ধ করে আমরা দুবার আপনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম। এই মায়েরা রৌদ্রে দাঁড়িয়ে 11 সালে দেখেছি, 16 সালে দেখেছি পরিবর্তন চাই, দিদিকে চাই। দিদি তো এলেন, এখন দিদি নিজেই বলছেন বাংলা নিজের মেয়েকে চায়। আর মেয়েকে চায় না, অনেকদিন বাপের বাড়ি বিদায় চায়। মেয়েকে বেশি দিন বাপের বাড়ি রাখতে নেই, বিদায় করে দিতে হয়, নাহলে কথাবার্তা ওঠে। ঠিক কিনা? যে শ্বশুর বাড়ি ঘর করতে পারছে না, বাপের বাড়ি বসে আছে, এটা ভালো লক্ষণ নয়। আমরা বলছি মেয়েকে চাই না, আমার বাংলার ছেলেরা চাকরি চায়, আমার মায়েরা সুরক্ষা চায়, সম্মান চায়, বাড়ির সামনে জল চায়, বাড়ির সামনে রাস্তা চায়, স্কুলে মাস্টার চায়, হসপিটালে ডাক্তার চায়, থানায় পুলিশ চায়, আইন ব্যবস্থা চায়। সেটা আপনি দিতে পারেন না, তাই মেয়েকে আর চাই না। বন্ধুগণ, আমাদের নেতাদের বহিরাগত বলছেন। কে বহিরাগত? প্রধানমন্ত্রী বহিরাগত, স্বরাষ্ট্রমন্ত্রী বহিরাগত। এটা কি বাংলাদেশ নাকি পাকিস্তান হয়ে গেল যে ভারতের প্রধানমন্ত্রী এখানে বহিরাগত হয়ে যাবে?
3 দিন আগে তো বাংলাদেশে গেছিলেন, সেখানে উচ্ছ্বাস আনন্দ লোকের আমাদের প্রধানমন্ত্রীকে দেখে। নেপালে গেলে লোকের মধ্যে আনন্দ হয়, বিশ্বের মধ্যে যেখানে যান সম্মানের সঙ্গে ভারত মাতাকে জয় স্লোগান উঠে। আপনার এখানে গেলে কষ্ট হয় কেন? দিদিমণি ক্ষমতায় এসেছিলেন যেদিন 11 সালে, সেদিন সেন্ট্রাল ফোর্স দিয়ে নির্বাচন হয়েছিল। সেদিন এই ইলেকশন কমিশন থেকে তিনি সাহায্য পেয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এই ইভিএম এ ভোট হয়েছিল বলে উনি জিতেছিলেন। 16 সালে তাই হয়েছে, 14 সালের নির্বাচনে তাই হয়েছে লোকসভায়, 19 সালে 22টা সিট পেয়েছেন আপনি। আজ কেন ইভিএম কে ভয় করছেন? আজ কেন সেন্ট্রাল ফোর্স দেখলে ভয় হচ্ছে? আজ কেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করছেন? বাংলার মানুষ সেন্ট্রাল ফোর্স চেয়েছিল। চারদিকে খেলা হবে স্লোগান উঠছে টিএমসির তরফ থেকে, ভয় দেখানো হচ্ছে। যেদিন সেন্ট্রাল ফোর্স ট্রেন থেকে নামছে তার ছবি দিয়ে লোকেরা পোস্ট করেছে খেলা হবে। কি বলেছে কিনা লোক অপেক্ষা করেছিল। যেদিন প্রথম মার্চ পাস শুরু করেছে সেন্ট্রাল ফোর্স পাড়ায় আমাদের মায়েরা তাদের আরতি করেছেন, তাদের ফুল দিয়ে স্বাগত করেছেন কিনা? সেন্ট্রাল ফোর্সের উপরে আমাদের বিশ্বাস আছে। আপনার বিশ্বাস ছিল, আজকে বিশ্বাস নাই, কারণ লোকের বিশ্বাস আপনি হারিয়েছেন। লোককে আপনি বিশ্বাস করেন না, লোক আপনাকে বিশ্বাস করে না। যে সেন্ট্রাল নির্বাচন কমিশন, যে ইভিএম, যে সেন্ট্রাল ফোর্স দিদিকে ক্ষমতায় নিয়ে এসেছিল, আজকে তাকে সন্দেহ করছেন। কারণ এরা থাকলে আর রিং করা যাচ্ছে না, ভোট লুট করা যাচ্ছে না, ভয় দেখানো যাচ্ছে। নির্বাচন শুরু হওয়ার 1 সপ্তাহ আগে থেকে খুন খারাপি শুরু হয়েছে। 4 দিনের মধ্যে আমাদের 3 জন কর্মী খুন হলো ফার্স্ট পেজে। কালকেও 3 জন খুন হয়েছে। কিসের জন্য? নির্বাচনের এখানে বলি দিতে হবে মানুষকে। এই নির্বাচন আমরা চাই না, এই ধরনের পরিবেশ চাই না, এই সরকার আমরা চাই না যেখানে আইন শৃঙ্খলা নেই, মানুষের জীবনের সুরক্ষা নেই। আমরা চাই সেরকম গণতান্ত্রিক পরিবেশ। আপনি আপনার মতো ভোট দেবেন, আপনি ইচ্ছা হলে পার্টি করবেন, যে কোনো পার্টি করবেন, ভোটে দাঁড়াবেন, প্রচার করবেন, আপনার কথা বলবেন দাঁড়িয়ে, কেউ আঙুল তুলে তাকাবে না। আজকে পশ্চিমবঙ্গে 45 বছর ধরে এই পরিবেশ নাই। সেই সিদ্ধান্ত শঙ্কর রায়ের 75 সালে ইমার্জেন্সির পর থেকে আজ পর্যন্ত যারা আমার সামনে বসে আছেন বেশিরভাগই জানেনই না গণতন্ত্র কি। কারণ এই সময়ের মধ্যে তাদের জন্ম হয়েছে, যেখানে মানুষ মন খুলে কথা বলতে পারে না, যেখানে ভোটে দাঁড়াতে পারে না, পঞ্চায়েত নির্বাচন হয় না, মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের প্রায় 125টা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন 2 বছর ধরে ইলেকশন হয় না, আটকে রাখা হয়েছে। পেছনের দরজা দিয়ে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে লুট করা হচ্ছে সেখানে টাকা পয়সা। আবার নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছিল, কান বলে দিয়েছে নির্বাচন কমিশন, তাদেরকে সরিয়ে দিয়েছে। রোজ সকালবেলা কোর্টের কাছে কানমোলা খেতে হয়। এই রাজনীতি কতদিন চলবে? এর পরিবর্তন চাই। তাই ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে পরিবর্তন আওয়াজ তুলেছে। প্রধানমন্ত্রী বলেছেন আসল পরিবর্তন চাই, সত্যি পরিবর্তন চাই। সেই পরিবর্তন হয়ে গেলে আপনি আপনার মতো পার্টি করবেন, কেউ আপনার দিকে তাকাবেন, চমকাবেন, ধমকাবেন। আপনি রাজনীতি করবেন, আপনি মিছিল মিটিং করবেন, নির্বাচনে দাঁড়াবেন। মেয়েরা, মায়েরা, বউরা রাস্তায় বেরোলে আমরা চিন্তা করবো না যে ফিরবে কিনা, সেরকম সমাজ চাই আমরা, সেই জন্য পরিবর্তন চাই। বয়স্করা হসপিটালে গেলে সেখানে ডাক্তার পাবেন, ওষুধ পাবেন, নার্স পাবেন, এরকম পরিবর্তন চাই। আমাদের ছেলেরা পড়াশোনার জন্য ব্যাঙ্গালোর যাবে, চেন্নাই যাবে, চাকরির জন্য হরিয়ানা যাবে, গুজরাট যাবে, মহারাষ্ট্র যাবে, কর্ণাটক যাবে। বয়স্কদের চিকিৎসার জন্য জমি বাড়ি বিক্রি করে ভেলোর, চেন্নাই, মুম্বাই যেতে হবে। কতদিন চলবে এটা? কেন চলবে? এর পরিবর্তন চাই। তাই ভারতীয় জনতা পার্টি লড়াই করে। আপনার উপরে কোন অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, আপনি থানায় কমপ্লেন করতে যাবেন, 4টা সিভিক পুলিশ বসে আছে, পুলিশ নেই। বড়বাবু বাইরে গেছেন, আসুন, তারপরে কমপ্লেন না হবে। আপনার কমপ্লেন না হবে, বিচার তো দূরের কথা। এরকম রাজনীতি সরকার আমরা চাই না। আর দুর্দশা এত হয়েছে, আমাদের কর্মীরা খুন হয়ে যায়, গাছে টাঙিয়ে দেওয়া হয়েছে। 21 বছরের ছেলেকে তার ডেড বডি নামায়নি, নিচে এসপি দাঁড়িয়ে বলছে সুইসাইড করেছে। ওকে জ্যোতিষ নাকি? ডেড বডি নামালো না, পোস্টমর্টম হলো না, বলে দিল সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। অন্তপক্ষে 25 জন কর্মীকে আমাদের মেরে গাছে ঝোলানো হয়েছে, সেদিনও 2 জনকে করা হয়েছে। কি ধরনের গণতন্ত্র? অন্য পার্টিগুলো তার বাঁচার অধিকার নেন। এর পরিবর্তন চাই, তাই আমরা লড়াই করছি। একজন ডাক্তার ওই ডেড বডি যদি পোস্টমর্টম করে, সে কতক্ষণ রিপোর্ট লিখতে পারবে না যতক্ষণ না কালীঘাট থেকে অর্ডার আসছে কি লিখতে হবে। একজন জাজ একজন বিরোধী কর্মীকে ফলস কেস দেওয়া হয়েছে, আমাদের উপরে 30,000 এরকম ফলস কেস চলছে। আপনি আপিল করলেন বেলের জন্য, বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে, পুলিশের ভয়, সন্ধ্যা হলে পুলিশ গাড়ি নিয়ে চলে আসছে, তুলে নিয়ে জেলে ঢুকিয়ে দিচ্ছে। বেল আপিল করলে একজন বিচারক পর্যন্ত তাকে বেল দিতে পারবে না, জাজমেন্ট দিতে পারবে না যতক্ষণ না কালীঘাটের অর্ডার আসছে। এই গণতন্ত্র, এই জুডিশিয়ারি,
এই চিকিৎসা ব্যবস্থা এটা চলতে পারে না, এর পরিবর্তন চাই। যোগ্য মানুষের কোনো সম্মান নাই। আজ যারা যোগ্য মানুষ দিদির সঙ্গে ছিলেন, যারা রক্ত ঝরিয়ে ঘাম ঝরিয়ে টিএমসি কে বানিয়েছেন, পার্টি তৈরি করেছেন, ক্ষমতা এনেছেন, দিদিকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, তারা আজকে ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন। আর দিদি তাদেরকে গদ্দার বলছেন, বিশ্বাসঘাতক বলছেন। যদি এটা বিশ্বাসঘাতকতা হয়, সবচেয়ে প্রথম আপনি বিশ্বাসঘাতকতা করেছেন কংগ্রেসের সঙ্গে। আপনি কংগ্রেস ছেড়ে এসেছিলেন, আপনার সেখানেও আপনার পাঠশালায় পড়ে এরা গদ্দার হয়েছে। এরা কিন্তু পালিয়ে আসেনি, সম্মানের সঙ্গে গিয়ে রিজাইন লেটার স্পিকারকে দিয়েছে আর পার্টিকে পাঠিয়ে বলে এসছে আমি টিএমসি ছেড়ে যাচ্ছি, আমি বিজেপিতে যাচ্ছি। শিশির অধিকারীর মতো সম্মানীয় রাজনীতিবিদ পশ্চিমবাংলায় তাকে কি বলেছে? একটা ফচকে ছোড়া ভাইপো, সে গিয়ে বলছে তোর বাপকে বল। এই ভাষা শোনার জন্য আমরা টিএমসি কে ভোট দিয়েছিলাম। এই সংস্কৃতি কি বাংলা চাই? মমতা ব্যানার্জি যে মুখ্যমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী সম্বন্ধে, স্বরাষ্ট্রমন্ত্রী সম্বন্ধে, আমাদের মাননীয় সভাপতি নাড্ডাজি সম্বন্ধে কি শব্দ প্রয়োগ করছেন? আমরা কি চাইবো এই যুবকরা রাজনীতি করতে এসে এই ভাষা শিখব? এটা বাংলার রাজনৈতিক ভাষা, সাংস্কৃতিক ভাষা হোক, কি চান আপনারা? তাই আমরা পরিবর্তন চাইছি। এই রাজনীতির পরিবর্তন আমরা করবই। আর এবারের পরিবর্তন কলকাতা থেকে হচ্ছে না, জঙ্গল মহল থেকে শুরু হয়েছে। অতি সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা এক মুঠো ভাত খেয়ে সারাদিন লড়াই করে, মাথা মতো করে না, যারা মাওবাদী আন্দোলন, নকশাল আন্দোলন, সব ঝাড়খণ্ড আন্দোলন সয়েছে, মাথা উঁচু করে বেঁচে আছে, তারা মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে ভোট দিয়েছিল। তিনি বলতেন জঙ্গল মহল হাসছে। আর জঙ্গল মহলে যাওয়ার অধিকার নেই, তার সাহস নাই, তার কোন নেতারা যায় না। একটা ঘাস ফুলের পতাকা দেখতে পারবেন না। আমি 8 দিন ছিলাম ওখানে, সব জেলায় ঘুরেছি, টিএমসি নাই। আগেই সাহেব কেন? প্রতারণা, গরিব মানুষের সঙ্গে মিথ্যাচার। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বাঁকুড়ায় যান, সেখানকার আদিবাসী পরিবার তাকে ডেকে বাড়িতে ভাত খেতে দেয়, খাটিয়ায় বসায়। হাজার হাজার লোক রাস্তা ধরে তাকে দেখার জন্য থাকে। আর মমতা ব্যানার্জি যখন যান, কেউ দেখা করতে আসেন। জোর জোর গিয়ে লোকের খাটিয়াতে বসলেন, কেউ খেতে ডাকলো না। কারণ আপনি তাদের পেটে লাভ মেরেছেন। যে লকডাউনে চাল এসেছিল 5 কিলো চাল, 1 কিলো ডাল, 1 কিলো ডাল তো দেননি, চালও অর্ধেক খেয়ে নিয়েছে। মোদী যে 2 টাকা কিলো চাল আমরা খাচ্ছি, মোদী পাঠাচ্ছেন 30 টাকা খরচা করে। দিদিমণি 1 টাকা খরচা করছেন ট্রান্সপোর্টেশন, কিন্তু আমাদের কাছ থেকে 2 টাকা নিয়ে নিচ্ছেন এখানেও কাটমানি। আর বলছেন দিদি দিয়েছে। দিদি কিছুই দেন না, দিদি শুধু ভাষণ দেন, বাকি দেন মোদী। সেটা নিজের নামে চালাচ্ছে, সে শৌচালয় হোক, বাড়ি হোক, সব নিজের নামে হয়ে যাবে। আমাদের প্রধানমন্ত্রী গরিব বাড়ি ছেলে, তিনি গরিবদের কষ্ট জানেন, মা বোনদের কষ্ট জানেন। একটা ঘরের মধ্যে পড়াশোনাও করতেন, রান্নাও করতেন মা। 8 ফুটের ধোঁয়াতে মায়ের চোখে জল পড়তো, ছেলের চোখে জল পড়তো। তার ইচ্ছা ছিল যে সুযোগ পেলে মায়েদের চোখে জল মেটাবো। প্রধানমন্ত্রী হই উজ্জ্বলা যোজনার মাধ্যমে প্রত্যেকের বাড়িতে গ্যাস পৌঁছে দিয়েছেন। কি ফ্রিতে গ্যাসের কানেকশন পেয়েছেন কিনা? যারা পাননি 24 সালের মধ্যে সবাই পাবেন। আর শুধু তাই না, যখন লকডাউন হলো সবচেয়ে বেশি চিন্তা ছিল মায়েদের, যে বাড়ির লোকে কি খাও। যারা খেটে খাওয়া মানুষ, তাদের কাজ বন্ধ, কারখানা বন্ধ, 100 দিনের কাজ বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, কি খাবে সবচেয়ে চিন্তা। প্রধানমন্ত্রী চিন্তা করবেন না, আপনাদের বাড়িতে রেশন আমরা পৌঁছে দেবো। রেশন পেয়েছেন কিনা ফ্রিতে? শুধু রেশন নয়, রান্না কি দিয়ে করবে? যারা ফ্রি কানেকশন দিয়েছেন তাদেরকে ফ্রিতে 3টা সিলিন্ডার দিয়েছেন। কি দিয়েছেন কিনা? এর আগে কোন প্রধানমন্ত্রী দিয়েছে? কোন মুখ্যমন্ত্রী দুনিয়ায় কেউ দিয়েছে? মোদী দিয়েছে। তার জন্য আপনাদের চিঠি লিখতে হয়, তার জন্য পিএম কে ফোন করতে হয়, দরখাস্ত করতে হয়। যে মায়েদেরকে তার ছেলে গ্যাস দিতে পারেনি, তার স্বামী গ্যাস দিতে পারেনি, তাকে নরেন্দ্র মোদী দিয়েছে। কি দিয়েছে কিনা? এই হচ্ছে নরেন্দ্র মোদী, আর হচ্ছে আমাদের দিদি। শুধু তাই নয়, উনি দেখলেন গ্যাস দিলাম, চাল ডাল দিলাম, সবজি ভাজি লাগবে, মশলা লাগবে, তাই মাসে মাসে মায়েদেরকে 500 টাকা করে দিয়েছেন অ্যাকাউন্টে 3 মাস। পেয়েছেন কিনা? যারা জনধন অ্যাকাউন্ট খুলেছিলেন আমাদের কথাই বিশ্বাস করে 20 কোটি এরকম মহিলারা পেয়েছেন। যারা সিপিএম, কংগ্রেস, টিএমসি আর রাহুল গান্ধীর কথা শুনেছিলেন যে টাকা তো দেবে না, অ্যাকাউন্ট কেন খুলছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে পাশের বাড়ির মহিলা দিদি দিয়ে 500 টাকা তুলে নিয়ে এসেছে। এই দূরদর্শী আমাদের প্রধানমন্ত্রী, যদি জনধন অ্যাকাউন্ট না হতো এই 500 টাকাও আপনার কাছে আসতো না। কি করে আসতো? গাড়ি ঘোড়া বন্ধ, আপনি নিতে যেতে পারবেন না, ব্যাংক বন্ধ। এই হচ্ছে প্রধানমন্ত্রীর দূরদর্শিতা। আর দিদিমণি ডিম ভাত খাওয়াচ্ছেন 5 টাকায়, তাই না? মা কিচেন কোথায়? আগে ডবল ডিম হলো, তারপরে সিঙ্গেল ডিম হলো, তারপরে অর্ধেক হলো, তারপরে বন্ধ হয়ে গেল। এই ধোকাবাজি কতদিন চলবে লোকের সঙ্গে? লকডাউনে
সঙ্গে সঙ্গে তার ভাইপো ডায়মন্ড হারবারের কিছু কিচেন কার্ড চালিয়েছেন, এরকম ফ্রিতে, কি নাম দিয়েছেন যেন, কমিউনিটি কিচেন। 5 দিন চলার পরে তার নেতারা নিজেরা মারামারি করে সব কিচেন ভেঙে দিল, ভাত টাত ফেলে দিয়ে সব বন্ধ হয়ে গেল। খালি ড্রামা আর মিথ্যাচার। এর জবাব কিন্তু ভোটেই দিতে হবে। মানুষ চুপ করে আছে, কিছু বলছে না। লোক চায় পরিবর্তন হোক, কিন্তু বলতে গেলে বাড়িতে ঢিল পড়বে, বোম পড়ে, বাড়ি ভেঙে দেবে, বাড়ির মেয়েটার গায়ে হাত দেবে, রাস্তায় বেরোলে টনচিটগিরি হবে, চমকে দিয়ে যাবে সন্ধ্যাবেলায়, তাই কিছু বলে না। আমি 8-10 দিন জঙ্গলমহলে প্রচার করার পরে কাল থেকে কলকাতায় প্রচার শুরু করলাম। কসবা, বেড়াপূর্ব, পশ্চিম যাদবপুর, এদিকে বিরাটি। আমি দেখলাম কলকাতার লোক আজকে তৈরি হয়ে গেছে, রাস্তায় দাঁড়িয়ে সবাই হাত দেখাচ্ছে, জয় শ্রীরাম বলছে। গ্রামে গ্রামে ভেতরে ভেতরে মায়েরা, বাচ্চারা, একেবারে পিছিয়ে থাকা সমাজের লোকেরা তাদের মধ্যে উৎসাহ বেশি জয় শ্রীরাম বলছেন। আর দিদিকে দেখে তার বেশি বলে। এই যে পরিবর্তনের লহর চলেছে, ঢেউ সারা পশ্চিমবঙ্গ ব্যাপী ছড়িয়ে গেছে। প্রধানমন্ত্রী নিজে বলে গেছেন এসে যে আপনারা কংগ্রেস, সিপিএম, টিএমসি কে বারবার সুযোগ দিয়েছেন, একবার বিজেপিকে দিন। যে বিজেপি এখানে প্রতিষ্ঠা হয়েছিল শ্যামাপ্রসাদের হাত ধরে, আমরা অধিকার নিয়ে আপনার কাছে আবেদন করতে এসেছি যে বলুন, সবাইকে সুযোগ দিয়েছেন, অনেকবার ভোট দিয়েছেন, আপনার প্রার্থী জিতেছে, হেরেছে, একবার চোখ কান বন্ধ করে পদ্মগুলো মারুন ছাপ। একবার বিজেপি সরকার হোক, যেটা কেউ করতে পারেন সেটা আমরা করব। আর এটা এমনি বলছি না, রাজ্যে রাজ্যে আমরা জিতেছি, বছরের পর বছর সরকার চালিয়েছি, বারবার ইলেকশন জিতেছি, লোককে দিয়েছি। তাই আমাদের এই ছেলেদেরকে চাকরি করার জন্য পশ্চিম ভারতে বিজেপির রাজত্ব যেতে হবে। ওখানে যখন ভোট হয়, একটা ইট পাটকেল পড়ে না, একটা কমপ্লেন কেউ করে না। গত 19 সালের লোকসভা নির্বাচন হলো, 542টা সিটের দেশে নির্বাচন হলো, তার মধ্যে 500টা সিট বাংলার বাইরে, কোথাও একটা রিগিং, রিপোলিং, এটা ঢিল পাটকেল পড়েনি। পুলিশের কোনো কাজ ছিল না, বসে দাঁড়িয়ে দেখছে ভোট হচ্ছে, লোক এলো, ভোট দিতে চলে গেল, পরের দিন ভুলে গেল। আর পশ্চিমবাংলায় 42টা আসনে সব জায়গায় গন্ডগোল হয়েছে, মারপিট হয়েছে, বুথ জাম হয়েছে, লোক ভোট দিতে পারছে না, হাইওয়ে জাম করেছে, তালা মেরে নিয়েছে, গুলি চলেছে, মার্ডার হয়েছে। কেন পশ্চিমবাংলায় হিংসার রাজনীতি হয়? আর দিদি সেটা করতে পারছেন না। কয়েকটা নিরীহ লোককে খুন করেছিল ওরা, যাতে ভয় দেখাচ্ছিল আপনারা যদি না বেরোন, না ভোট দিন, তাহলে দিদি জিতে যাবেন পঞ্চায়েতের মধ্যে। কি বাড়িতে বেরোবেন না ভোটের দিন? বেরোবেন কিনা? সবকিছুর জবাব ব্যালটে দিতে হবে। আর আমি বলে যাচ্ছি, গতবারের 19 সালের নির্বাচনে আমরা এবং প্রধানমন্ত্রী বলেছিলেন চুপচাপ কমল ছাপ। কি বলেছিলেন কিনা? আপনারা ভোট দিয়েছিলেন, হয়তো আমরা জিততে পারিনি অল্প অল্প ভোটের জন্য। এবার চুপচাপ নয়, জোরদার কমল ছাপ, পুরোপুরি টিএমসি সাপ, এরকম ভোট দিতে হবে। এই পার্টি যতদিন থাকবে হিংসা থাকবে, এই পার্টি যতদিন দুর্নীতি থাকবে, স্বজন পোষণ থাকবে, মহিলাদের অত্যাচার থাকবে, শিক্ষার পতন থাকবে, আইন শৃঙ্খলার পতন থাকবে, বাংলার অধঃপতন কেউ রুখতে পারবে না। তাই প্রথম হচ্ছে টিএমসি কে সাফ করা। সারা দেশ থেকে আমরা কংগ্রেসকে সাফ করেছি, কারণ দুর্নীতির আখড়া ছিল। কংগ্রেসের নেতাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই, টিএমসি নেতাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই, কিন্তু তারা যে সংস্কৃতি নিয়ে আসছে পশ্চিমবাংলায়, সেটা পশ্চিমবাংলার মাথা নত করে দিয়েছে। আজ বাঙালি মানে দুর্নীতিগ্রস্ত, বাঙালি মানে গুন্ডা খুনি, বাঙালি মানে সিন্ডিকেট করে, বাঙালি মানে কাটমানি খায়। সারা দেশে এই চিত্র হয়ে গেছে। এই কি বাঙালির পরিচয় ছিল? রামকৃষ্ণ, রামমোহন, বিবেকানন্দ, বিদ্যাসাগর, নেতাজি সুভাষ চন্দ্র বোস, শ্যামাপ্রসাদ, এদের ছবি কি এরকম ছিল? আজকে আমাদের নেতা মানে জেল খাটা আসামি। যে যত বড়, যত বেশি দিন জেলে থেকেছে, তার তত বেশি ছবি রাস্তায় দেখবে, সে তত বড় বড় কথা বলছে, স্টেটমেন্ট দিচ্ছে। সে স্পোক্সম্যান, যে নেতা, তারাই এখন প্রচারের মাধ্যম। যাকে আমরা টিভিতে টাকা দিতে দেখেছি, যে জেল খেটেছে, প্যারেড করছে, তারাই টিএমসি বড় বড় নেতা। বন্ধুগণ, সাধারণ মানুষ পরিবর্তন চাইছে। স্বচ্ছ রাজনীতি, স্বচ্ছ প্রশাসন, হিংসামুক্ত রাজনীতি, এটা একমাত্র ভারতীয় জনতা পার্টি দিতে পারে। পাশের রাজ্য বিহারে ভোট হয়ে গেল 2 মাস আগে, এখানকার টিএমসি নেতারা নাচানাচি করছেন বিজেপি হেরে যাবে। কিছু আহম্মক আমার মিষ্টি মিষ্টিও খেয়ে ফেলেছিল আগের থেকে, অতি আনন্দে। কিন্তু দেখা গেল ওখানকার মানুষ ভুল করেননি। আমরা বলেছিলাম যদি আমাদের জোট যেতে নীতিশ বাবু মুখ্যমন্ত্রী হবেন, ভদ্রলোকের এক কথা, আমরা তাদের চেয়ে ডবল সিট পেয়েছি, কিন্তু নীতিশ বাবুকেই মুখ্যমন্ত্রী করেছি। এটা হচ্ছে বিজেপি। আর লোকটাই বিশ্বাস করে বিজেপিকে চতুর্থবার বিহার ক্ষমতায়, 5 বার 6 বার গুজরাটে, মধ্যপ্রদেশে ক্ষমতায় এসছে। পশ্চিমবাংলার মানুষ অপেক্ষা করে আছেন
সেই রাজ নিয়ে আসতে। সেই মোদি রাজ দিল্লিতে, মোদি রাজ বাংলায় বিজেপি রাজ। তাহলে কেন্দ্র সরকারের যত প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পাবেন। আবাস যোজনার বাড়ি পাবেন, শৌচালয় পাবেন, বিধবা ভাতা, বিকলাঙ্গ ভাতা, বিদ্যার্থী ভাতা পাবেন। মানুষ এখানে কাটমানি না দিয়ে ব্যবসা করতে পারবে। সিন্ডিকেট বন্ধ হবে। প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি হলে টাকা ছাড়া হয় না। কোন সরকারি সুবিধা টাকা ছাড়া হয় না। তাই এই যে কাটমানি আর সিন্ডিকেট রাজ, এটা বন্ধ করতে হবে। আর এটা একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে, কারণ আমরা করে দেখিয়েছি। ইউপি, বিহারের মধ্যে গুন্ডা রাজকে আমরা সুরাজে পরিণত করেছি। এখানকার পুলিশদের দেখলে আমার খুব কষ্ট হয়, কারণ আমাদের যত মারে তার চেয়ে বেশি ওদেরকে মারে টিএমসি গুন্ডারা। সন্ধ্যাবেলা একসঙ্গে বসে চা খায়, আর সকালবেলা এসে ওদের থানাটা ভেঙে দিয়ে যায়, গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে যায়। বাড়িতে রেখে চাকর বাকরের মতো কাজকর্ম, ঘর ঝাঁটু দেওয়া, ঝাড় দেয়। পুলিশের এটা নয়। ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে আপনাদের এই ইউনিফর্ম এবং অশোক স্তম্ভের সম্মান আমরা ফিরিয়ে দেবো। আমি দিলীপ ঘোষ এখানে বলে যাচ্ছি। উড়িষ্যা, ত্রিপুরা, আসাম, বিহার, ইউপি সব পুলিশকে তো চমকে দেবে, থানায় ঢুকে ভাঙবে, গাড়িতে বোম মারবে। এই কথা বলার হিম্মত থাকবে, সমাজ জেলের ভাত খেতে হবে। আর পশ্চিমবাংলার পুলিশ, টিএমসি নেতা বলছে পুলিশকে বোম মার, দিদিমণি বলছেন চাপকে পিঠে চাল তুলে দেবো। কেন? তারা কি ভদ্রলোকের বাড়ি ছেড়ে চাকরি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, আপনার মাথা উঁচু করে কাজ করতে পারবেন, এরকম প্রশাসন আমরা দিতে চাই। দুর্ভাগ্য আমাদের, একসময় বাংলা আইএএস আইপিএস সারা দেশকে দিত। আজ দেশ থেকে আইএএস আইপিএস নিয়ে আসছি আমরা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর দিতাম। আজকে কি দিচ্ছি আমরা? পরিযায়ী শ্রমিক দিচ্ছি। কমপক্ষে 40 লক্ষ যুবক আজকে পেটের জন্য পশ্চিম ভারতে রাজ্যে রাজ্যে গিয়ে চাকরি করছে লেবারে। পাথর ভাঙার জন্য তামিলনাড়ু চলে যাচ্ছে, ডেকোরেশন কাজ করছে, বাগানের মালিক হওয়ার জন্য। একসময় সারা দেশ থেকে লোকেরা কিন্তু কাজ করতে আসে, তারা পালিয়ে যাচ্ছে। কলকাতার জনসংখ্যা কমে যাচ্ছে। পশ্চিমবঙ্গ ভারতকে নেতৃত্ব দিয়েছে, দুনিয়াকে রাস্তা দেখিয়েছে। সেই জায়গায় বাংলাকে আমরা নিয়ে যেতে চাই, ওটাই সোনার বাংলা হবে। সেই সংকল্প নিয়ে আমরা কাজ করছি। কৃষক, শ্রমিক, জেলে, রিক্সাওয়ালা, দিন মজুর, মহিলা, যুবা, সবার সম্মান আর অধিকারকে সুরক্ষিত করতে চাই আমরা। সেই জন্য পরিবর্তন চাই। কেবল সরকার চালানো আমাদের দায়িত্ব নয় বা কাজ নয়, আমরা চাই না। না এরকম ভুল ভাল বুঝিয়ে টুপি টাপা দিয়ে আমরা ক্ষমতায় আসতে পারতাম। বিপি সিং, গুজরালের মতো লোকেরা কোথায় গেল? প্রধানমন্ত্রী। মানুষের ধোকা করলে বেশি চলে না। ভারতীয় জনতা পার্টির নীতি আর আদর্শ রাজনীতি করে, উন্নয়নের রাজনীতি করে, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে করে। তাই প্রধানমন্ত্রী বলছেন সবকা সাথ আর সবকা বিকাশ। আমরা চাই এই উন্নয়নের যে যাত্রা চলেছে সারা দেশে, পশ্চিমবঙ্গ তার সঙ্গে যুক্ত হোক। আর তাকে যুক্ত করতে গেলে একবার পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপিকে সরকারে আনতে হবে। আর এমনি অমনি সরকার নয়। অমিত শাহ বলেছেন 200 সিট, আর আমি বলে যাচ্ছি এখানে 200-র বেশি সিট হবে বিজেপি, কম হবে না। তবে জঙ্গলমহল থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে কলকাতা 24 পরগনার দিকে আসছে, উত্তরবঙ্গ যাবে। আগে উত্তরবঙ্গ জঙ্গলমহল পার্লামেন্ট ইলেকশনে দেখিয়ে দিয়েছিল যে ওরা বিজেপির সঙ্গে আছে, বিজেপির সঙ্গে থাকতে চায়। বাকি দায়িত্ব ছিল হাওড়া, 24 পরগনা, কলকাতা। এবার এখানকার লোকেদের দেখাতে হবে আমরা উন্নয়ন চাই, আমরাও বিজেপি চাই, বিজেপির সঙ্গে থাকতে চাই। আমার পূর্ণ বিশ্বাস এখানকার মানুষ এটা চাইছিলেন, পরিস্থিতির কারণে পাচ্ছিলেন না। আজ যখন পরিবর্তনের ঢেউ লেগেছে, সমস্ত মানুষ তাতে সাড়া দিয়েছেন। আমি সবাইকে নিবেদন করব, আগামী সপ্তাহে যে ভোট আছে 6 তারিখ, আপনাদের 10 তারিখ, 6 আর 10, 27 আর 1 হয়ে গেছে। দিদিমণির দোকানে ঝাঁপ পড়ে গেছে। আর 6 আর 10 হয়ে গেলে পুরোপুরি তালা লেগে যাবে। কিন্তু সেটা আপনাদের করে দেখাতে হবে যে আপনারা উন্নয়নের সঙ্গে আছেন, আপনারা হিংসা আর দুর্নীতির বিরুদ্ধে আছেন। সেই জন্য আমরা ভোট চাইছি আপনাদের। হাওড়ার মানুষ যথেষ্ট সচেতন, বারবার পরিবর্তন করেছেন। এখানকার মাননীয় এমএলএ রাজীব দা এই সরকারে থেকেছেন, তার যৌবনের অনেক সময় দিয়েছেন, কাজ করেছেন, কিন্তু তাকেও সেই পার্টি ছেড়ে আসতে হয়েছে। ভারতীয় জনতা পার্টির হাত ধরেছেন, আমরা সম্মানের সঙ্গে তাকে গ্রহণ করে এখানে তাকে প্রার্থীর পদ দিয়েছি। যেমন গতবারে আপনারা যথেষ্ট ভোটে তাকে জিতিয়েছিলেন, আর একবার তাকে বিধানসভায় সম্মানের সঙ্গে পৌঁছে দিন। ভারতীয় জনতা পার্টি তাকে যোগ্য মর্যাদা দিয়ে আপনাদের এমএলএ কে সম্মান দেবে এবং ডোমজুড়ের উন্নয়নের জন্য রাস্তা খুলে দেবে। এই বলে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়।